নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আপনাদের সবার শুভকামনা সবসময় সাথে থাকে, যার কারণে যেমনই থাকি ভালো থাকি। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল অনেক তাড়াহুড়া করতেছি, কারণ বাচ্চাদের স্কুলে পাঠাতে হবে। যদিও বা এই ব্লগটা আমার যেদিন করেছিলাম সেই দিন দিতে পারিনি, যার কারণে আজকে হচ্ছে ছুটির দিন, কিন্তু ব্লগে দেখাচ্ছে যে আজকে স্কুল আছে। ব্যাপারটা হচ্ছে এই। তো ঈশানের আর সারার জন্য নাস্তা প্লাস টিফিন দুইটাই বানাচ্ছি। এটা হচ্ছে সারাকে টিফিনে দেব, আর তার সাথে হচ্ছে ঈশান বাবুকে নাস্তা করাবো। সচরাচর আমি সবসময় যে খারাপ কমেন্টগুলো আসে সেইগুলোকে ইগনোর করার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে এমন এমন মন্তব্য মানুষ করে, সেগুলো ইগনোর করতেও নিজের কাছে কেমন জানি লাগে। মনে হয় যে এই কথার উত্তরটা যদি আমি না দেই তাহলে নিজের কাছেই ভালো লাগে না। সম্প্রতি একটা ভিডিওতে আমার বারবার একটা কমেন্টস আসছে যে আমি কেন শুদ্ধ ভাষায় কথা বলি। এখন শুদ্ধ ভাষায় কথা বলি কেন সেটা আমি আপনাদেরকে বলি। যেহেতু আমি শহরে থাকি, আমি যদিও বা গ্রামে হয়েছি, বড়ও হয়েছি গ্রামে, কিন্তু বিয়ের পর থেকেই তো শহরে থাকি। সেই সুবাদে দেখা যায় যে আমি যেহেতু শহরের ভিডিও বানাই, তখন শহরের ভাষাটা ব্যবহার করলে ব্লগের সাথে মানায়। আপনারা হয়তো বলবেন যে ইউটিউবে অনেক ব্লগার আছে যারা শহরের ভিডিও দেয় কিন্তু গ্রামের ভাষায় কথা বলে। অবশ্যই আছে, কিন্তু একটা কথা আপনাদের বলি, আমি যখন ভিডিও শুরু করেছিলাম, ইউটিউব জার্নির কথা বলি, তখন কিন্তু ইউটিউবে অনেক কম সংখ্যক মানুষ কাজ করতো। তখন এত বেশি ব্লগার ছিল না অ্যাভেলেবেল। এখন যেটা আপনারা দেখতেছেন, তখন কিন্তু এই প্ল্যাটফর্মে এত বেশি মানুষ যুক্ত ছিল না এখন যেটা হয়। তো সেই সুবাদে আমি যখন করতাম তখন অত বেশি ব্লগার ছিল না, তার জন্য আমি আমার মতো করে করেছি। এখন যেমন যে যার যার মতো করে ভিডিও বানায়, অনেকে শহরে থেকেও গ্রামের ভাষা ব্যবহার করে, এটা যার যার একটা কী বলবো ভিডিও বানানোর সিস্টেম। কিন্তু আমি এইভাবেই প্রথম থেকেই বানিয়ে আসছি, যার কারণে আমি এইভাবেই করি। তো এই হচ্ছে একটা কথা। এখন হুটহাট করে তো আমি আমার ভাষাটা চেঞ্জ করতে পারবো না। আর আমার এই ভাষায় ভিডিও দেখে কিন্তু আমার ভক্তরা, মানে ভিউয়ার্সরা অভ্যস্ত। জানি যে আমার খুব বেশি ভিউয়ার্স নেই, যাই আছে সেটাই আমার জন্য যথেষ্ট। তারা এই ভাষা শুনতেই অভ্যস্ত এবং খুশি। তাহলে কিন্তু আমি একটা কমেন্টের উপর ভিত্তি করে আমার ভাষাটা চেঞ্জ করতে পারি না। কারণ এখানে যদি আরও কিছু লোক আমাকে বলতো যে তোমার ভাষা চেঞ্জ করো, তাহলে তো আমি একটু চিন্তা করতাম। যেহেতু তেমনটা না, তাহলে আমি শুধুমাত্র একজনের কথায় যদি আমার ভাষাটা পরিবর্তন করি, তাহলে বাকি সবাই বলবে যে আমরা তো তোমাকে বলিনি ভাষা চেঞ্জ করতে, তাহলে একজনের কথায় তুমি কেন করলে? এই একটা প্রশ্ন। আরেকটা বলছে যে আমি গ্রামের মেয়ে হয়ে এত ফুটানি করি কেন, মানে আমি নাকি ভাব দেখাই, আমার বাবার কিছু নেই তারপরও আমি শহরে এসে ভাব দেখাই। তো কেউ কেউ মনে করে কি জানেন, এই যে আমাদের এখন অবস্থানটা আছে, বর্তমান অবস্থান, এটা মনে হয় খুব সহজেই আমি পেয়েছি। কথাটা বা জিনিসটা কিন্তু এত সহজ ছিল না। আপনারা যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা একটু বিবেচনা করে দেখবেন যে সেই আমি আর এই আমির মধ্যে কতটা পার্থক্য। আমাকে কেউ এভাবে ফ্ল্যাট ভাড়া করে দেয়নি, আর এত সুন্দর করে সংসার সাজিয়ে বসাই দিয়ে যায়নি যে আমি আছি আর করছি, এমনটা কিন্তু না। প্রত্যেকটা মানুষের জীবনে একটা কষ্টের সময় থাকে, একটা যুদ্ধের সময় থাকে। সেই যুদ্ধটা যখন মানুষ জয়ী করতে পারে তখন তার সফলতার শিখরে পৌঁছায়। এখন যেটা আমাকে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু প্রথম থেকে সেরকম ছিলাম না। অনেকটা বছর অপেক্ষার পর, অনেকটা পরিশ্রমের পর আজকে এই পর্যন্ত আমরা আসছি। এখন আপনি বলতে পারেন যে আপনার হাজব্যান্ডই তো এত কিছু করে, হয়তো আপনারা বলবেন, তবে আমি এই কথাটা বলবো যে আমাদের দুজনের পরিশ্রমের ফসল এটা। এটা যে অন্য কেউ হয়তো ভিডিও দেখে স্বীকার করুক বা না স্বীকার করুক, কিন্তু আমি তো জানি আমি কি করছি। তাই অন্য কারোর কথায় যদি ভেবে আমি কষ্ট পাই বা আমি চিন্তা করি যে আমি কতটা ভুল বলছি, এটা আসলে আমি করতে চাই না। কারণ আমি জানি আমি কি করছি না করছি, অন্য কারো সেটা ভালো লাগুক বা না লাগুক। এই যে আমাকে এখন দেখেন, এটা কিন্তু এত সহজ ছিল না। 11-12 বছর পর আজকে এখানে আসছি। এত সহজ ছিল না, জার্নিটা অনেক কঠিন। সবার কাছেই লাইফের একটা সময় অনেক কঠিন পার করতে হয়, তারপর আস্তে আস্তে জীবনটা অন্যরকম হয়।
তাই আপনি ভুলেও ভাববেন না যে আমি গ্রামের মেয়ে বলে এইখানে এসে একেবারে মহান হয়ে গেছি। এই জায়গাটা অর্জন করতে আমাকে অনেকটা সময় দিতে হয়েছে, অনেকটা পরিশ্রম দিতে হয়েছে, তারপর আমি এই জায়গাটা পেয়েছি। কাউকে কোনো কিছু বলার আগে অবশ্যই তার পেছনের দিনগুলো একটু তাকিয়ে দেখবেন, তারপর তাকে কিছু বলবেন। আরেকটা কথা, আপনি বলছেন, টিটকারি করে বলেছেন যে আমার বাবা আমাকে 10 ভরি স্বর্ণ দিয়েছে। সত্যি কথা বলতে কি জানেন, আমার বাবা আমাকে যতটুকু দিয়েছে যথেষ্ট পরিমাণে দিয়েছে। আমি এটা জোর গলায় বলতে পারি, কারণ হচ্ছে আমার বাবা একজন কৃষক কৃষক কিন্তু তার পাশাপাশি অন্য কাজও সে করে। সে একজন কাঠমিস্ত্রি, এটা বলতে আমার কোনো লজ্জা নেই। ছোটোবেলা থেকে অনেক পরিশ্রম করে সে অনেক কষ্ট করে টাকা উপার্জন করতো, সেই টাকা দিয়ে আমাদের পড়াশোনা করাইছে, আমাদের বড় করছে। এবং আমার বিয়ের সময় সে আমাকে যতটুকু দিয়েছে আমার জন্য অনেক কিছু, যথেষ্ট পরিমাণ দিয়েছে। আপনি যে পরিমাণটার কথা উল্লেখ করছেন ওই পরিমাণই আমাকে সে দিয়েছে, একদম বাস্তব কথা বলি, ঠিক আছে? এমনকি আমার বিয়ের সময় আমি যে গ্রামে থাকতাম, আমার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু সবাই শহরে থাকে জানেন। শুধুমাত্র তাদের সুবিধার্থে আমার বাবা আমাকে ঢাকায় এনে কমিউনিটি সেন্টারে আমার বিয়ে দিয়েছিল তাদের সুবিধার্থে। এখন বলেন, আমার বাবা কোনো কিছুতে কম রাখেনি। সে গ্রামে থাকে বলে বা আমি গ্রামে থাকি বলে এমনটা না যে আমরা খুব নিম্ন মানুষ, আমাদের কোনো যোগ্যতা নেই। আমাদের যদি কোনো যোগ্যতা নাই থাকতো তাহলে এই ঢাকা শহরে থাকা ছেলে আমাকে বিয়ে করতে যেত না, এটা মনে রাখবেন, বুঝছেন? হয়তো আমাদের গ্রামের বাড়ি পছন্দ নাই হতে পারে, রাস্তাঘাট ভালো না, হয়তো আমার বাবা মাকে পছন্দ নাই হতে পারে। তার মানে এটা নয় যে আমরা একেবারে ফালানির জিনিস, আমাকে কেউ নিত না, সে দয়া করে আমাকে আনছে, এরকমটা ভুলেও ভাববেন না। কথাটা কেন বললাম, খুব খারাপ লাগছে কমেন্টটা পড়ে, যে মানুষ যা মনে চায় তাই কমেন্ট করে। কিন্তু সব কিছু এত সহজ হয় না, সব কিছুর পেছনেই সবার পরিশ্রম কষ্ট লুকিয়ে থাকে। অনেক কিছু বললাম, শুধুমাত্র একটা খারাপ কমেন্টকে গুরুত্ব দিয়ে হয়তো এতগুলো কথা বলা আমার উচিত হয়নি। কিন্তু কমেন্টটা খারাপ লাগছে কেন, কারণ মানুষ আমাকে বলে কিন্তু আমার বাবার বাড়ি আমার মা বাবাকে নিয়েও বলে। এই পৃথিবীতে এমন কোনো সন্তান নেই যাকে যদি তার মা বাবার কথা কেউ বলে তাহলে ভীষণ খারাপ লাগে, একদম সত্যি কথা। হয়তো আপনারা বলবেন যে সম্প্রতি কিছু ভিডিওতে কিন্তু বিভিন্ন ধরনের কমেন্ট আমার আসে, যেটা যদি বলে আমার বাড়ির ব্যাপারে, তো ওইটা নিয়ে আসলে আমি তেমন কিছু বলতে চাই না। এটা হচ্ছে যার যার পারিবারিক ব্যাপার, কারোর পারিবারিক ব্যাপার নিয়ে আমি কিছু বলতে চাই না। তো ওই ব্যাপারে আমাকে কিছু বলবেন না। আপনি আমার ভিডিও দেখেন, আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। তো যদি আমি কিছু ভুল বলে থাকি, আপনাদের কারোর খারাপ লেগে থাকে, অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আবার বলছি, অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি কিন্তু সবাইকে উদ্দেশ্য করে কথাটা বলতে চাইনি। যদি 10 জনের মাঝে একটা কথা বললে হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে, এর জন্য বললাম, অবশ্যই ক্ষমা করে দেবেন। তো চলেন আমার ভিডিও সম্পর্কিত কথাই বলি। সকালবেলা উঠে নাস্তা বানিয়েছি, অনেক বেশি ব্যস্ত ছিলাম আজকে, নাস্তাটা একটু ভালো বানানোর চেষ্টা করছি। আলুর দম আর লুচি করছি। একা একা কাজ করা একটু কঠিন হয়ে যায়, যদিও বা আপনি বলতে পারেন যে আগে তো 3 জন মিলে কাজ করছেন, এখন বুঝেন কত কষ্ট। একদম সত্যি কথা বলতেছে, সত্যি অনেক কষ্ট, কিন্তু তারপরেও ভাল লাগে। কেন ভাল লাগে এত কিছু তো বলতে পারবো না, তবে সব কিছু বলাও যায় না। যাই হোক, এখানে এখন রান্না বান্না শেষ করে আমি মাঝে মাঝে ভয়েস দেওয়ার সময় নিজেরও হাসি পায়, কী রেখে কী বলি, বুঝছেন? হয়তো আপনাদের খারাপ লাগবে। আসলে কি বলেন তো, এই ভিডিওটা অনেক মানুষই দেখে, দেখা যায় আমাদের পরিবারের মানুষও দেখে। তো এই ভিডিওগুলো দেখে আমার কথা বলার ভঙ্গি দেখে অনেকেই অনেকভাবে এটাকে নেয় এবং রাগও করে। কী আর বলবো বলেন, সবার মন রক্ষা করে চলা সম্ভব না। বাস্তবেও যেমন সবার মন রক্ষা করে চলা সম্ভব না, এরকম ইউটিউবে হচ্ছে একটা শ্বশুর বাড়ি, এখানেও সবার মন রক্ষা করে চলা সম্ভব না। তো আমি আর আমার ভাই সকালের খাবার খেতে বসছি। আমার বর মহাশয় অল টাইম সবার পরে খাবে। ওনাকে যতই বলি আসো আমরা 3 জন মিলে একসাথে বসে খাই, কিন্তু সে বলে না, আমি কাজ কমপ্লিট করতে পারি না, আমি একটু পরে খাবো, তোমরা খেয়ে নাও। তো এইভাবে আমাদের একসাথে খাওয়া হয় না, কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি খাওয়ার। তো অনেক বক বক করতে করতে কিন্তু আমি আমার রান্না বান্না খাওয়া দাওয়া সব শেষ করে স্কুল থেকে চলে আসছি। দেখেন, এই যে কত ভদ্র মানুষ। তবে আরেকটা কথা বললেই নয়, সেটা হচ্ছে যে
আমাদের এই সফলতার পিছনে আমাদের ফ্যামিলির সবারই অনেক অবদান ছিল। ফ্যামিলি বলতে হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজনের কথাই বলি। যেমন সবথেকে বেশি আমি যেটা বলব সেটা হচ্ছে দিদি, মানে আমার ননদ। আমরা মাঝে, মাঝে কাজ করতে, করতে হাঁপিয়ে উঠতাম। ইউটিউবের কথাই বলি। দেখা যেত ভাল লাগতো না, অনেক সময় ভিউজ কম হয়, অনেক ধরনের সমস্যা হয়। তখন মাঝে, মাঝে দেখা যেত আমরা দুইজন মিলেই কাজ করা স্টপ করে দিতাম। তখন দিদি কী করতো, আমার দুজনকে ডাকতো, ডেকে তারপরে দুজনকেই বকা দিত যে, "হ্যাঁ, তোমরা কাজ কেন বন্ধ করছো?" তারপর ইউটিউবের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ক্যামেরা। আমাদের ভালো মোবাইল ছিল না আগে। তো সেই ক্যামেরাটা হচ্ছে দিদি কিনে দিয়েছিল, যেটার জন্য হয়তো আজকে ইউটিউবের মতো জায়গায় আমাদের একটা ভালো পজিশন আমরা করতে পারছি। তো তার জন্য দিদির কথা তো বলতেই হবে। তার কথা না বলা আসলে আমাদের কোনোভাবেই উচিত না। আর আমি বলেছি যে আমি কিন্তু অলস, সত্যিই আমি অলস ছিলাম। আমি তো বেশি কর্মঠ ছিলাম না। যার কারণে দেখা যেত যে অল্প পরিশ্রমে হাঁপিয়ে উঠতাম। তখন দিদি আমাকে সবসময় বলতো, "এত সোজা না, কোনো কিছু পেতে হলে অনেক পরিশ্রম দিতে হবে।" তো তার সেই কথাগুলো হয়তো আমাদের কাছে অনেক একটা, কি বলবো, মেডিসিনের মতো কাজ করতো। ওই কথাগুলো শোনার পর নিজেদের আবার নতুন করে একটা কাজ করার আগ্রহ সৃষ্টি হতো। একদম সত্যি কথা এটা। তো আমি অবশ্যই এই কথাটা বলব যে দিদির ওই সময়ের যে হেল্পটা ছিল আমাদের খুবই, এটা আসলে সবার কাছ থেকে পাওয়া যায় না। হয়তো এটা ওইভাবে দিদিকে কখনো বলা হয়নি, ভিডিওতেও কখনো বলিনি আমি। তো হঠাৎ করে মনে হলো যে তার এত অবদান ছিল আমাদের পেছনে, তো সেইটা না বললে জিনিসটা নিজের কাছেও ভীষণ খারাপ লাগে। এবং যে আমাদের এত হেল্প করছে, যেভাবেই হোক, সবভাবেই বলতে পারেন, টাকা পয়সা দিয়েও মাঝে, মাঝে হেল্প করছে, একদম বাস্তব কথা। কারণ সারার বাবার অবস্থান, আমি যখন প্রথম, প্রথম বিয়ে করে আসি, তখন সে একটা প্রাইভেট জব করতো। প্রাইভেট জব যেরকম হয় সেরকমই। ওইভাবে আমাদের অত বেশি ভালো অবস্থা ছিল না। তো তখন দেখা যেত বিভিন্ন ধরনের সমস্যার সময় দিদি পাশে দাঁড়িয়েছিল। এর জন্য সব কিছুই বলবো, আর তাকে যদি ধন্যবাদ না দেই তাহলে তো ভগবানও বলবে যে, যে এত কিছু করলো তাকে অন্ততপক্ষে নামটা নেওয়া উচিত ছিল। ফ্যামিলির মানুষ এরকমই হয়।